রহস্যপিডিয়া উইথ শৌভিক। নমস্কার, আমি শৌভিক। আপনি শুনছেন আমার পডকাস্ট রহস্যপিডিয়া। আজকে আপনার জন্য আরও একটি নতুন গল্প, গোয়েন্দা অভিসেন সিরিজের গল্প বউবাজার মার্ডার কেস। চলুন তাহলে শুরু করা যাক। আমি তখন সদ্য প্রাইভেট গোয়েন্দাগিরির পেশায় পা দিয়েছি। গোয়েন্দাগিরির প্রতি সেই সময় একরকম তীব্র নেশা। আমার অফিস তখন চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এক পুরনো বিল্ডিংয়ে, নাম সেন ইনভেস্টিগেশন সার্ভিস। এক বিকেলে অফিসে বসেছিলাম, জানলা দিয়ে ফুরফুরে হাওয়া আসছিল, আর আমি কাজ শেষে গরম চপ ও চায়ের সংযোগে মোহিত ছিলাম। এমন সময় দরজায় ঠকঠক শব্দ। কে? ভেতরে আসুন। দেখলাম ঘরে প্রবেশ করলেন একজন মাঝবয়সী ভদ্রলোক, পরনে সাদা ধুতি পাঞ্জাবি এবং মুখে গভীর উদ্বেগ, হাতে একটা কাগজ। ঘরে ঢুকেই তিনি বললেন, আপনি কি অভিসেন? হ্যাঁ, বসুন। ভদ্রলোক চেয়ারে বসে বললেন, নমস্কার দাদা, আমি পরেশ দত্ত, এই গলির মোড়ের গয়নার দোকানের মালিক। নমস্কার। নমস্কার, বলুন কি ব্যাপার? আসলে আজ সকালেই আমার বড় ভাইপো অভিজিৎকে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। থানায় অভিযোগ করেছি, কিন্তু পুলিশের মনে হচ্ছে ব্যাপারটা আত্মহত্যা। কিন্তু আমি জানি ও কখনো আত্মহত্যা করবে না, এটা খুন। আচ্ছা, কিন্তু আপনার এমন মনে হওয়ার কারণ কি? কারণ মৃত্যুর আগের রাতে ও আমার কাছে এসেছিল, অস্থির দেখাচ্ছিল ওকে। কিছুক্ষণে এ কথা বলার পর ও বলল, জেঠু, আমার পেছনে কেউ লেগেছে, সে সব শেষ করে দেবে। ব্যাপারটা খুলে বলার জন্য জোর করলে ও আর কিছু বলছিল না, জানেন। যাওয়ার আগে ও ওই একই কথা বলছিল, ও সব শেষ করে দেবে জেঠু, সব শেষ করে দেবে। আর তারপরই সকালে খবর এলো ওর ঘরে ঝুলন্ত দেহ। আমি বুঝতে পারলাম এই ঘটনাটা স্রেফ আত্মহত্যা নয়। কেসটা নিলাম, সঙ্গে সঙ্গে রওনা দিলাম বউবাজারের উদ্দেশ্যে। ঘটনাস্থল ছিল চাঁদনি চক আর বউবাজারের মাঝামাঝি একটা পুরনো দোতলা বাড়ি। ওপরতলা সম্পূর্ণ অভিজিৎ দত্তের, নিচে বন্ধ হয়ে যাওয়া কাঠের কারখানা। ততক্ষণে পুলিশ এসে তল্লাশি করে চলে গেছে। ঘরে এখন শুধু খালি হাওয়া আর শোকের গন্ধ। সিলিং ফ্যান থেকে ঝুলছে একটা দড়ি, আর নিচে একটা উল্টে পড়া স্টুল। টেবিলের ওপর একটা খোলা চিঠি। এগিয়ে গিয়ে দেখলাম চিঠিতে লেখা, আমি এই জীবন আর নিতে পারছি না। চিঠিটা পড়ে বুঝতেই পারলাম ভুয়ো চিঠি। এবার আমি ঘরটা খুঁটিয়ে দেখতে লাগলাম। দেখতে দেখতে দুটো অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। এক, জানলাটা খোলা, বাইরে গলির ছাদ থেকে সহজেই কেউ ঢুকতে পারত। আর দুই, টেবিলে আধ খাওয়া বিরিয়ানি। আত্মহত্যার আগে কেউ বিরিয়ানি খায়? এছাড়াও পাওয়া গিয়েছিল একটা কাঁচের গ্লাস, যাতে অবশিষ্ট ছিল গত রাত্রের কোল্ড ড্রিঙ্কসের তলানির অংশ, যা পুলিশ ইতিমধ্যেই ফরেন্সিক টেস্টে পাঠিয়ে দিয়েছে। আর অভিজিতের বডি পাঠানো হয়েছে পোস্টমর্টমে। ঘরটা ভালো করে দেখে আমি বাইরে এলাম। নিচতলার বুড়ো কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম কাল রাতে অস্বাভাবিক কিছু দেখেছে কিনা। সে জানালো, স্যার, রাত 11টার দিকে ছাদের দিক থেকে কার যেন ছুটে যাওয়ার আওয়াজ পেয়েছিলাম। ছাদে উঠে গেলাম। উঠেই দেখতে পেলাম ধুলোয় ফুটে ওঠা স্পষ্ট পায়ের ছাপ পাশের বাড়ির ছাদের দিকে চলে গেছে। পাশের বাড়ি ছিল এক পুরনো নাটকের দলের ঘাঁটি, সাথী নাট্যসংঘ। গিয়ে দেখলাম ভেতরে একটি ছেলে প্র্যাকটিস করছিল। আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এই বাড়ির কেউ কি গতকাল রাতে এখানে ছিল? হ্যাঁ, আমাদের অভিনেত্রী অনিন্দিতা এখানে ছিল। ও প্রতিদিন প্রায় রাত 11টা নাগাদ রিহার্সাল সেরে বাড়ি যায়। আচ্ছা, কিভাবে বাড়ি যায়? ছাদ দিয়ে স্যার। ও অনেক সময় সোজা অভিজিৎদার ছাদ পেরিয়ে নিজের বাড়ি যায়। অভিজিৎদা আর ও খুব ভালো বন্ধু ছিল। ঠিক আছে। ছেলেটি বলল ভালো বন্ধু। ভালো বন্ধু, ইন্টারেস্টিং। আমি বেরিয়ে এলাম। পরেশ দত্তের কাছে অনিন্দিতার কথা জিজ্ঞেস করলে তিনি জানালেন, অনিন্দিতা?
ওই মেয়েটা তো অভিজিৎকে জ্বালিয়ে মেরেছে। প্রচুর টাকা নিয়েছে জানেন, নাটক করব, ছবি করবো এসব বলে। কোন ছবি? কোনো আর্ট ফিল্ম শুনছিলাম। অভিজিৎ একটা বড় অ্যামাউন্ট লোন নিয়ে ওকে দিয়েছিল। রহস্যের জমাট বাঁধা অন্ধকারটা এবার মনে হচ্ছে একটু হালকা হচ্ছে। আলোর দিশা দেখতে পাচ্ছিলাম। আমার মাথায় বিষয়টা পরিষ্কার হয়ে আসছিল। সেদিন সন্ধ্যায় আমি সরাসরি গেলাম অনিন্দিতার বাড়ি, শোভাবাজারে। গিয়ে দেখলাম অনিন্দিতা রূপসী, আত্মবিশ্বাসী, মুখে কোনো চিন্তার লেশ মাত্র নেই। আচ্ছা অনিন্দিতা, আপনি নিশ্চয়ই জানেন যে আপনাকে দেওয়ার জন্য অভিজিৎ লোন করে টাকা নিয়েছিল? হ্যাঁ জানি, কিন্তু আমি তো ওকে টাকা ফেরত দিতে চেয়েছিলাম। ওই বলল ওর দরকার নেই, আমি সাফল্য পেলেই নাকি ও খুশি। আচ্ছা, তা গতকাল শেষ আপনি ওর সঙ্গে কখন কথা বলেন? তা ধরুন রাত 10:30। আমি চলে এসেছিলাম, তারপর কি হয়েছে আমি জানি না। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনার ছাদ থেকে ওর ছাদে যাতায়াত এটা কি প্রায়ই হতো? হ্যাঁ, আমি প্রায়ই যেতাম। ও খুব বিশ্বাস করতো আমাকে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এক গ্লাস জল পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আমি এনে দিচ্ছি। পরদিন সকালে পোস্টমর্টম রিপোর্ট এলো। অভিজিতের শরীরে ঘুমের ওষুধের প্রভাব পাওয়া গেছে। অর্থাৎ প্রথমে অচেতন করে পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফরেন্সিক বলল কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে পাওয়া গেছে ঘুমের ওষুধ, আর সেই গ্লাসে থাকা আঙুলের ছাপগুলির মধ্যে একটি অবশ্যই অভিজিতের এবং অন্যটি অনিন্দিতার। এখানে অবশ্য মনে একটা প্রশ্ন জাগতে পারে যে অনিন্দিতার আঙুলের ছাপ জোগাড় হলো কোথা থেকে। আসলে কাল রাতে অনিন্দিতার বাড়িতে আমার যে খুব জলতেষ্টা পেয়েছিল তা নয়, অনিন্দিতার হাতের ছাপ নেওয়াটা দরকার ছিল। কিন্তু কেসটা কি সত্যি সলভ হলো? আমি তখনও শান্তি পাচ্ছিলাম না। বারবার মনে হচ্ছিল যেন কিছু একটা মিস হচ্ছে। ঘটনার মোড় ঘোরালো একটা পুরনো রেকর্ড। পুলিশ ফাইল ঘাঁটতে গিয়ে পেলাম অনিন্দিতার নামে একবার প্রতারণার অভিযোগ হয়েছিল। এক শিল্পপতির ছেলেকে বিয়ে করার নামে টাকা আদায় করে সে উধাও হয়েছিল। সেই নামেই আবার শহরে ফিরেছে সে। সেই শিল্পপতির ছেলের মতো অভিজিৎ একই ফাঁদে পড়েছিল। কিন্তু খুন? না, অঙ্কটা মিলছে না। আমি আবার গেলাম নাট্যসংঘে। সেখানে এবার দেখা হলো দলের আরেকজন সদস্যর সঙ্গে। সে বলল, আসলে অভিজিৎ দা ওকে বিয়ে করতে চাইছিল, কিন্তু ও চাইছিল টাকা, বিয়ে না, বুঝলেন? ওদের মধ্যে এই নিয়ে ঝগড়াও হচ্ছিল। আরে দাদা, একদিন আমি শুনলামও অভিজিৎ দা বলছে, তুই আমাকে বিয়ে না করলে আমি সব ফাঁস করে দেব। কি জানি কি ফাঁস করার কথা বলছিল। তাহলে কি সেই রাতে এই চাপেই অনিন্দিতা অভিজিৎকে খুন করেছিল? গোটা ব্যাপারটা আমি পুলিশকে জানালাম। এরপর পুলিশ আবার জেরা শুরু করল এবং জেরার বসে শেষমেশ অনিন্দিতা স্বীকার করল। আমি শুধু ওকে ঘুম পাড়িয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ রাগে গলা টিপে দিলাম। তারপর যখন বুঝলাম ও মারা গেছে, তখন আমি ভয় পেয়ে গেছিলাম। নিজেকে বাঁচাতে ব্যাপারটাকে সুইসাইড সাজাতে হয়েছিল। বিশ্বাস করুন, আমি খুন করতে চাইনি, ভুল করে। খুনের রহস্য ফাঁস হলো। অনিন্দিতা জেলে গেল, আর আমি ফাইলের পাতায় লিখে ফেললাম আরও একটি হত্যা রহস্য সমাধানের কাহিনী। কিন্তু আজও বউবাজারে সেই গলিতে হাঁটলে মনে হয় অভিজিৎ দত্ত যেন এখনও সেই রিহার্সাল রুমের পাশে দাঁড়িয়ে আছে। সে দেখে চলেছে কারা অভিনয় করে বাঁচতে চাইছে আর কারা বাঁচার জন্য প্রতি মুহূর্তে অভিনয় করে চলেছে।